বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বাহিনীর চাকুরি থেকে অবসরপ্রাপ্ত হয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে একটি পাওয়ার প্ল্যান্ট সহ বহুবিধ সুবিধাপ্রাপ্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন। হঠাৎই বাংলাদেশে দেশি বিদেশি ষড়যন্ত্রে জুলাই সন্ত্রাস ঘটালো জামায়াত শিবির। তারা ইউনূসকে সামনে রেখে একটি অরাজনৈতিক সরকার গঠনের চেষ্টা শুরু করতেই হঠাৎ গর্ত থেকে বের হয়ে এলেন এই সাবেক সেনাপ্রধান এবং নিজেকে তিনি হয় প্রেসিডেন্ট কিংবা নিদেন পক্ষে উপদেষ্টা পদমর্যাদার কেউ একজন হিসেবে স্বপ্ন দেখতে শুরু করলেন এবং এই রাওয়া ক্লাব কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক তিনি বিপ্লব শুরু করে দিলেন। স্বপ্নে যেরকম মানুষ ভুলভাল বকে, তেমনি তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সত্য মিথ্যা অপবাদ উগরে দিতে থাকলেন, যাতে তিনি জামায়াত এনসিপির প্রিয় হয়ে হতে পারেন হয়তো, কিন্তু হায়, তাকে উপদেষ্টাও করা হলো না, আর প্রেসিডেন্ট সে তো বিএনপি ক্ষমতায় বসার পর তার কপালে জেল খাটার শাস্তি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সবচেয়ে বড় কথা হলো, এই সাবেক সেনাপ্রধান পুরো সেনাবাহিনীর মর্যাদা, সুনাম এবং সেনাবাহিনীর ভেতরে অচল অবস্থা তৈরির জন্য এককভাবে দায়ী হয়েছেন। সবচেয়ে বড় কথা যে এই সেনাপ্রধান নিজে সেনাবাহিনীর প্রধান হয়েও সেনাবাহিনীকে অপমান এবং বদনামের ভাগীদার এবং এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যাতে মনে হতে পারে তিনি আসলে এই সেনাবাহিনীটাকেই বদনাম করার জন্য এতদিন কাজ করে আসছেন। আসুন আমরা একটু এই সাবেক সেনাপ্রধানের আমলনামা নিয়ে ঘেটে দেখে আসি। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি আইকেবি নামে অধিক পরিচিত, তার এখন আম ছালা দুই হারানোর দশা। তিনি একসময় দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান ছিলেন। তিনি আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেরই সহকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যের জেরায় নিজের অতীতের কুকীর্তির কারণে প্রশ্নবিদ্ধ। তার রাজনৈতিক স্বপ্ন যেমন ভেঙে চুরমার হয়ে গেছে, তেমনি তার অতীতের কর্মকাণ্ডের দায়ও এখন তার পিছু ছাড়ছে না। তিনি যেমন ক্ষমতার রাজনীতিতে ঠাঁই পাননি, তেমনি আইনের রাজনীতিতেও এখন তার অবস্থা খুবই সংকটাপন্ন। 2024 সালের জুলাইয়ের সন্ত্রাসের পর দেশে যে অস্থিরতা তৈরি হয়, তাতে ইউনূসকে সামনে রেখে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আইকেবি নিজেকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার চেষ্টা করেন, কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয়। তিনি প্রত্যাশা করেছিলেন হয়তো উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতির পদে তাকে বসানো হবে বা তিনি সুযোগ পাবেন, কিন্তু বাস্তবতা হলো তাকে কোনো গুরুত্বপূর্ণ পদেই বসানো হয়নি, বরং তাকে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সাক্ষী হিসাবে, যেখানে তিনি নিজেই এখন আইনি জটিলতায় পড়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্য এবং পরবর্তী জেরায় উঠে এসেছে তার অতীতের নানা কুকীর্তি। জলসিঁড়ি নামক সেনাবাহিনীর আবাসন প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীদের জমি জোরপূর্বক অধিগ্রহণ, যেখানে 3 জন গ্রামবাসীর মৃত্যু ঘটেছিল বলে অভিযোগ রয়েছে, এবং এরপরও কেন বিচার না করার ঘটনায় তার ভূমিকা স্পষ্ট প্রশ্নবিদ্ধ হবে না, তিনি আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তিনি স্বীকার করেছেন প্রকল্পের প্রধান ছিলেন তিনি, কিন্তু মৃত্যুর দায় তিনি নেবেন না, তিনি এড়িয়ে গেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সরাসরি ভৎসনা ছিল এই ব্যাপারে। তিনি বলেছেন, আপনি উত্তর পাড়ার এক্সপার্ট আর আমরা দক্ষিণ পাড়ার এক্সপার্ট। এই মন্তব্য তার সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতাকে আসলে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। তার সাক্ষ্যে উঠে এসেছে সেনাবাহিনীর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের নানা চিত্র। তিনি স্বীকার করেছেন র্যাবে ডেপুটেশনে থাকাকালে সেনা কর্মকর্তারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করেছে, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। এমনকি তিনি জানান যে ডিজিএফআই এর সদর দপ্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অফিস ছিল, কিন্তু তিনি তদন্ত করেননি। ভাবুন একবার ব্যাপারটা। সবচেয়ে বড় কথা, তার আমলে আয়নাঘর এবং এই গুমের লোকেরা তার আমলেও এই আয়নাঘরে বন্দী ছিল, কিন্তু তিনি কিছু করেননি। এখন তিনি এসে আয়নাঘর নিয়ে কথা বলছেন, কারণ সব দোষ তিনি শেখ হাসিনার ঘাড়ে চাপাতে চান। তিনি ছিলেন তাহলে পুতুল, তিনি তাহলে এই পুতুল সেনাপ্রধান কি করেছেন? সেনাবাহিনীর না এত ক্ষমতা? এসব স্বীকারোক্তি তার নেতৃত্বের ব্যর্থতা এবং দায় এড়ানোর মানসিকতাকে উন্মোচিত করছে। তার বিরুদ্ধে উঠেছে সহকর্মীদের ফাঁসানোর অভিযোগও। তিনি এমন ভাবে কথা বলছেন যে তিনি হাঁসের মতো। অনেক অন্যায় চারদিকে ঘটেছে, তিনি ওই অন্যায়ের মধ্যে সাঁতরেছেন, কিন্তু নিজে হাঁসের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে থেকেছেন। জেনারেল জিয়াউল হাসানের মামলায়
তিনি যে সাক্ষ্য দিয়েছেন তাতে তিনি নিজের নাম এড়িয়ে, নিজের দায় এড়িয়ে সব দোষ চাপিয়েছেন জিয়াউল হাসানের উপর। কিন্তু জেরার মুখে তার বক্তব্যের অসঙ্গতি এবং পরস্পর বিরোধী তথ্য তাকে আরো বিপদে ফেলছে। আদালতের সতর্কবাণী, এটা সর্বোচ্চ আদালত, আপনারও ক্ষতি হতে পারে। এই বার্তা দিচ্ছে যে তিনি শুধু সাক্ষী নন, ভবিষ্যতে আসামিও হতে পারেন এবং তাকে আসামি করতেই হবে। আদালত তাকে আসামি কেন করছে না এই প্রশ্ন রেখে আমি আবারও বলছি যে আইকেবির এই অবস্থা কেবল তার ব্যক্তিগত পতন নয়, এটি বাংলাদেশের সামরিক বাহিনীর রাজনৈতিক এবং অর্থনৈতিক অব্যবস্থার প্রতিচ্ছবি। তিনি যখন সেনাপ্রধান ছিলেন তখন সেনাবাহিনীকে একটি বাণিজ্যিক কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত করার যে প্রক্রিয়া শুরু হয় তারই ফল আজকের এই নৈরাজ্য। ব্যাংক, বীমা, আবাসন, শিল্প কাঠামো অবকাঠামো সবখানেই সেনাবাহিনীর হাত, কিন্তু জবাবদিহিতা নেই। এবং বাংলাদেশের ক্ষমতা কাঠামো, আমরা জানি যে বাংলাদেশে কিংস রাজা কে হবে সেটা নির্ধারণ করে সেনাবাহিনী আর বিউরোক্রেসি। সো আইকেবি এটার থেকে তো নিজেকে সরাতে পারবেন না। আইকেবি সেই প্রক্রিয়ার সুবিধাভোগী ছিলেন, আজ সেই প্রক্রিয়ার তিনি অস্বীকার করছেন, কিন্তু সেই প্রক্রিয়ায় তাকে যেতেই হবে। তিনি যে রাজনৈতিক স্বপ্ন দেখেছিলেন তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তিনি হয়তো রাষ্ট্রপতি হতে পারতেন, কিন্তু তার নিজের অতীতের কর্মকাণ্ড এখন তার পথের কাঁটা। তিনি যদি আদালতে দেওয়া তার সাক্ষ্যের কারণে জিয়াউল হাসানকে ফাঁসিয়ে থাকেন, তবে তাকেও আইনের আওতায় আনার দাবি উঠেছে, উঠবে, এবং আমিও করছি। কারণ তিনি যে অভিযোগগুলো করেছেন তার বেশিরভাগই তার নিজের দায় এড়ানোর অজুহাত মাত্র। তিনি এই দায় থেকে সরে জিয়াউল হাসানকে ফাঁসাতে চাইছেন, ফাঁসির দড়ি জিয়াউল হাসানকে পড়াতে চাইছেন তিনি। কি পরিমাণ ভিন্ডিকটিভ হতে পারে যে একজন নির্দেশদাতা, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে উনি তো নির্দেশদাতা হিসাবে এর শাস্তি পাবেন। আইকেবির গল্প এখানে শুধু একটি সাবেক সেনাপ্রধানের পতনের গল্প নয়, সবার জন্য একটা সতর্কবাণী। যে ক্ষমতার বলে একজন মানুষ অন্যায় করতে পারেন, সেই ক্ষমতা যখন চলে যায় তখন তাকেও আইনের আওতায় আনতে হবে, আসতে হয়। আম ছালা দুই হারানোর এই জেনারেল এখন দাঁড়িয়ে আছেন নিজেরই তৈরি করা অন্ধকার গর্তের মুখে। তিনি যদি হয়তো ভেবেছিলেন যে সাক্ষ্য দিলে নতুন শক্তির কাছে গ্রহণযোগ্য হবেন, কিন্তু বাস্তবতা হলো তিনি তো নিজেই প্রশ্নবিদ্ধ। তার অতীতের কর্মকাণ্ড, তার বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ সবই এখন আদালতের হাতে। মানুষ বুঝতে পারে যে এই আইকেবির মতো লোকজন একটা সুসময়ের অপেক্ষায় থাকে। তারা সারাক্ষণ শেখ হাসিনার আমলকে একদম পুরো ছিবড়ে করে যার নিজের তহবিল ভরেছে, নিজের বাড়ি বাড়িয়েছে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, ব্যবসা বাড়িয়েছে। আবার শেখ হাসিনাকে পতনের জন্য তারা কাজ করেছেন। আসলে এইসব লোকেরা, এই আইকেবির মতো লোকেরা রাষ্ট্রের জন্য একটি বোঝা, রাষ্ট্রের দায়। এদেরকে ঝেড়ে ফেলা রাষ্ট্রের স্বার্থে খুব জরুরি। ভালো থাকবেন সবাই।